কাকরাইলের সড়ক ছাড়েনি জগন্নাথের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা ছাত্রদলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক। সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান। ইশরাককে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় সমর্থকদের টানা দ্বিতীয় দিন বিক্ষোভ, মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ফ্যাসিবাদকে বৈধতা দেয়া গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলাকে মব সন্ত্রাস বলা হচ্ছে, মন্তব্য প্রেস সচিবের। চাকরিচ্যুতির দায় মালিকদের। স্টুডেন্টরা যদি বলে ওই টিভি স্টেশনে যে ভাই উনি কিন্তু আমাদেরকে সন্ত্রাসী বলছে, তখন আবার অনেকে বলে যে মব এদের পিছনে সাংবাদিকদের এগেইনস্টে লেগে গেছে। এবং ইন্টারনেটের দাম না কমানোয় মোবাইল অপারেটরগুলোর ওপর ক্ষুব্ধ সরকার। সুবিধা প্রত্যাহার সহ কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি। স্বাগত। এখন বিকেলে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলের সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলছেন দাবি পূরণ না করে ক্লাসে ফিরবেন না তারা। পরে শাটডাউন ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে। রকিবুর রাহাতের প্রতিবেদন। একদিকে উত্তাল স্লোগান, অন্যদিকে সড়কেই বিশ্রাম। কেউ আবার মেতেছেন খোশ গল্পে। রাজধানীর কাকরাইল মসজিদের সামনে টানা দ্বিতীয় দিনেও আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 3 দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন কোনো প্রতিশ্রুতিতেই ক্যাম্পাসে ফিরবেন না তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। 3 দফা না, অ্যাকচুয়ালি এটা 4 দফা। কারণ কালকে যারা আমাদের উপর যে পুলিশগুলো হামলা করেছে, অবশ্যই তাদের এটা বিচার হওয়া উচিত। আমরা এখানেই থাকবো এবং সেটা যদি আরো বেগবান করতে হয় আমরা আরো বেশি চেষ্টা করব এবং আমরা রাজপথে থাকবো। খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে সে কোনো রকমের আশ্বস্ত না করে চলে গেছে। এটাকে আশ্বস্ত করা বলে না কোনোভাবে। তার দাম্ভিকতা, তার উদ্ধত্তপূর্ণ আচরণে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি। আমরা তার আচরণকে আমরা খুবই ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বুধবার রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। বলেন দাবি পূরণ না হলে সারা দেশে ছড়িয়ে পড়বে আন্দোলন। খুব তাড়াতাড়ি এই ব্যাপারে একটা দিক নির্দেশনা দিবে এবং আমাদের দাবির প্রতি তারা একাত্মতা পোষণ করবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আমার কাছে অন্তত পক্ষে নেই এবং কারো কাছেই নেই। এই পর্যন্ত কোনো রেসপন্স করা হয়নি। চলবে, অবশ্যই চলবে। এটা খালি তো এই যমুনার সামনে না, তো পুরা ঢাকা শহর, সারা বাংলাদেশে ছড়ায় যেতে পারে। এদিকে কাকরাইল মোড় অবরোধ করে আন্দোলন চলার কারণে এই সড়কের আশেপাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। জায়গা জায়গা জাম, আন্দোলন। এরা দেশ স্বাধীন করছে, দেশ স্বাধীন করে তো আরো অস্থিরতা বাড়াইছে। একটা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য যাচ্ছিলাম, যেখানে আমাদের 1টা বাজে পৌঁছানোর কথা, এখন মনে হয় 1:30 বাজে। আন্দোলনের একটা নির্দিষ্ট স্থান থাকে, ওইখান থেকে যদি আন্দোলনটা করা হয় তাহলে অন্তত সড়কে যারা চলাচল করে তারা ভোগান্তি থেকে কিছুটা হলেও মুক্ত পাবে। এর আগে মঙ্গলবার সকালে 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। পরে পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এ নিয়ে আরো জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জেনে নিচ্ছে তার কাছ থেকে। রাহাত, দাবি আদায় এবং কর্মসূচি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন?
মিম, আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত যাবে না, এবং আমি আপনাকে আগেও জানাচ্ছিলাম যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যুক্ত হয়েছেন। কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই কিন্তু তারা বলছেন যে তারা কোনো রকম ক্লাস বা পরীক্ষা তারা নেবেন না, এবং শিক্ষার্থীরা যে 3 দফা দাবি করছে সেই দাবির সঙ্গে তারা গতকাল থেকেই মূলত একাত্মতা ঘোষণা করছিলেন। এবং এখন কিন্তু আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে শিক্ষকেরাও কিন্তু এই কাকরাইল মোড়ে অবস্থান করছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলোর কথা কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারাও বলছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, এবং সেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা তারা স্লোগানে এই কাকরাইল মোড় মুখরিত করে রাখে, এবং শিক্ষার্থীরা স্লোগানেও তাদের 3 দফা দাবির কথাই বলছেন। যে দাবির মধ্যে 3টি দাবি হচ্ছে, তারা বলছেন 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে, এবং একই সঙ্গে কেরানীগঞ্জে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেটি তৈরি হবে সেই ক্যাম্পাসের সংশোধিত বিল যেন একটাকে উপস্থাপন করা হয়, এবং আগামী বাজেটে যেন পর্যাপ্ত পরিমাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়। এই 3টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন, এবং গতকাল যখন তারা ক্যাম্পাস থেকে এই যমুনা অভিমুখে লং মার্চ করে আসেন সেখানে কিন্তু এই কাকরাইল মোড়ে তাদেরকে আটকে দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেক্ষেত্রে তারা বলছেন যে যেসব পুলিশ শিক্ষার্থীদের এবং শিক্ষকদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনারও কিন্তু দাবি জানাচ্ছেন। আজকে সকাল থেকে, অর্থাৎ বিশেষ করে সকাল 9টা থেকে কিন্তু এখন প্রায় 4টা বাজে, 4টা পর্যন্ত শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, তারা এখানে অবস্থান করছেন। কিন্তু প্রশাসন বা শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কাউকেই কিন্তু আমরা দেখিনি যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসছেন বা তাদের যে দাবিগুলো রয়েছেন সেই দাবির ব্যাপারে কোনো আশ্বাস দিতে এসেছেন। সেই ব্যাপারটি শিক্ষার্থীরাও বলছেন। তারা বলছেন গতকাল সন্ধ্যার পরে সরকারের ঊর্ধ্বতনদের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা কোনো ইতিবাচক সাড়া মূলত পাননি, এবং আজকেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কেউ তাদের কাছে আসেননি। সেটি নিয়েও কিন্তু তারা ক্ষোভের কথা জানাচ্ছেন। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই দাবি এখান থেকে তারা এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কাকরাইল মোড়টি মূলত ছাড়বেন না। এছাড়া আমি একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু গতকাল সকাল থেকেই মূলত তারা এই যমুনার অভিমুখে যাত্রা করার পরে কাকরাইল মোড়ে তাদের আটকে দেওয়ার পর এখানেই তারা গতকাল সারা রাত অবস্থান করেছে, এবং আজকে সকাল থেকেও কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলো মূলত উপস্থাপন করছে। এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সবশেষ। মিম, কাকরাইল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রকিবুল রাহাত। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ ছিল ক্লাস, পরীক্ষা। শোক কর্মসূচি পালন করে দোষীদের দ্রুত বিচার দাবি করছে বিভিন্ন সংগঠন। বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রদল। পুরো ঘটনায় বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উদ্বেগ ও ক্ষোভ। বিস্তারিত জানাবেন শাহাদাত অভ্র। এই লাল বাসে আর ওঠা হবে না শাহরিয়ার আলম সাম্যের। তার স্মরণেই আজ শোকস্তব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বন্ধ ক্লাস, পরীক্ষা, আধা বেলা শোক পালন করেছে বিশ্ববিদ্যালয়। জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সোচ্চার সাধারণ শিক্ষার্থী সহ নানা সংগঠন। সবার কণ্ঠেই বিচারের দাবি। বলছেন এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। আমরা যারা শিক্ষার্থী আছি, যারা ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, সবাই ওভারঅল সবাই কিন্তু এখানে একটা ইনসিকিউরিটি ফিল করে। ওনার মৃত্যুর অবশ্যই বিচার চাই। ওনার এটা সঠিক তদন্ত করে তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বৃহস্পতিবার দুপুরে সাম্যের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। এ সময় কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। নিরাপদ ক্যাম্পাস ও প্রকৃত খুনিকে খুঁজে বের করে শাস্তির দাবি জানান নেতাকর্মীরা। তরুণদের আপনার বাঁচার অধিকার সুনিশ্চিত করতে হবে, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
এ সময় ছাত্রদল সভাপতি হুঁশিয়ার দিয়ে বলেন, সাম্যের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদলের কর্মসূচি চলবে। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায়, খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য মঙ্গলবার রাত 11টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ছুরির আঘাতে নিহত হন। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা ও খাবারের দোকান। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় গণপূর্ত বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এই অভিযান চালায়। সোহরাওয়ার্দী উদ্যানে থাকা চা, ফুচকা, চটপটির দোকান সহ সব ধরনের খাবার দোকান গুড়িয়ে দেওয়া হয় অভিযানে। উদ্যানের সৌন্দর্য ধরে রাখা, জনসাধারণের চলাচলের নিরাপদ পরিবেশ তৈরি করতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। এরপরই সোহরাওয়ার্দী উদ্যান থেকে সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া টিএসসি সংলগ্ন উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত রয়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে নিতে নগর ভবনের প্রধান ফটক সহ সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মী সমর্থকরা। এতে কিছু সময়ের জন্য সড়কে সৃষ্টি হয় যানজট। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বিস্তারিত জানাবেন আসিফ ইকবাল খান। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। ঢাকাবাসীর ব্যানারে বৃহস্পতিবার সকাল 9টা থেকেই বিক্ষোভকারীরা অবস্থান নেন নগর ভবনের মূল ফটকে। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। বেলা বাড়ার সাথে সাথে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হতে থাকে নগর ভবনের সামনে। এক সময় আন্দোলনকারীরা বসে পড়েন সড়কে। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। চোর মেয়র পড়ানোর পরে আমাদের দাবি, যোগ্য নির্বাচিত মেয়র জনাব এরশাদ সাহেবকে এই সরকার দায়িত্ব বুঝিয়ে দিবে। পুরান ঢাকার সকলের দাবি, অবিলম্বে ইশরাককে শপথ গ্রহণ করিয়ে মেয়রের আসনে বসার ব্যবস্থা সরকার অতি দ্রুত করে দেবেন। ইশরাক হোসেনকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা মন্তব্য করে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের মেয়র, আমাদের যোগ্য মেয়র, আমাদের মেয়রকে যদি আমাদের এই পথে না বসায়, আমাদের দাবি আমরা কিভাবে আদায় করে নিতে পারি? রাজপথের থেকে আদায় করে নেব। আমাদের ইশরাক ভাইকে যদি মেয়র পদ না দেয়, আমরা রাজপথে আন্দোলন করে আমাদের পদ আদায় করে নিব। আমাদের অধিকার এবং আদালতের রায়কে, বাংলাদেশের আইনকে সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথে নেমে এসেছি। গেল 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল মেয়র পদে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ফ্যাসিবাদকে বৈধতা দেয়া গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলাকে এখন মব সন্ত্রাস বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমকে কাজ করতে বাধা দিচ্ছে না। সাংবাদিকের চাকরিচ্যুতির দায় মালিকদের বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আমি বলবো, বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন। আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি, একটা নিউজ আউটলেট বন্ধ করেনি, বরঞ্চ 2-1টা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না।
আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায়? যারা এই যে 15 বছরে যে ফ্যাসিবাদী বয়ান তৈরি করলো, অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল, কিলিং এ বৈধতা, মার্ডারে বৈধতা দিয়েছে, দেশের ডেমোক্রেসিকে যারা কিলিং এর সাথে সরাসরি যুক্ত। একটা টিভি স্টেশনের আমি জানি 2টা লোক প্রতিদিন এসে বলতো যে ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। এখন এই যে 2-3 মাস পরে যখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে স্টুডেন্টরা যদি বলে ওই টিভি স্টেশনে যে ভাই উনি কিন্তু আমাদেরকে সন্ত্রাসী বলছে, এখন যেই এইটা বলতেছে তখন আবার অনেকে বলে যে দেখছেন মব এদের পিছনে সাংবাদিকদের এগেইনস্টে লেগে গেছে। নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না, এমনটা দাবি করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এমনটা চলতে থাকলে বকেয়া পাওনা সহ অপারেটরদের দেয়া অন্যান্য সুবিধা প্রত্যাহার নিয়ে কঠোর অবস্থানে যাবে সরকার। বিস্তারিত জানাবেন নাজমুল সাকিব। নানা সময়ে প্রায় 12 কোটি ইন্টারনেট গ্রাহক সেবা দেয়া মুঠোফোন অপারেটরদের বিরুদ্ধে বড় অভিযোগ দাম বৃদ্ধির পেছনে কারসাজি। কিন্তু মুঠোফোন কোম্পানিগুলো বলছে লাইসেন্স ফি, সেবার উপর অতিরিক্ত করারোপ সহ নানা হিসেব নিকেশে বাড়ছে ইন্টারনেটের দাম। এমন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সময়ে আইআইজি ফি, এনটিটিএন অপারেটর সহ বিভিন্ন লেয়ারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দেখা যায় শুধুমাত্র সামিট, ফাইবার অ্যাট হোম, বাহনের মতো এনটিটিএন সেবাদানকারী প্রতিষ্ঠান ইন্টারনেট সরবরাহের উপর প্রায় 15% দাম কমিয়েছে। তবুও তার তেমন প্রভাব নেই ভোক্তা পর্যায়ে। বৃহস্পতিবার বিটিআরসিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, মোবাইল অপারেটরগুলোকে নানা সুযোগ সুবিধা দেয়া হয়েছে, তাই ইন্টারনেটের দাম না কমালে তাদের বকেয়া পাওনা সহ অন্যান্য সুবিধা প্রত্যাহার নিয়ে সরকার কঠোর অবস্থানে যাবে। দাম কমানোর পর্যাপ্ত রেগুলেটরি এবং বাস্তবিক উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেক হোল্ডাররা পার্টিসিপেট করেছেন, যারা এখনো পার্টিসিপেট করেন নাই তাদেরকে পার্টিসিপেট করানো উচিত। আর যদি তারা আমাদেরকে ওখানে কোঅপারেট না করেন তাহলে তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে নেগোসিয়েশনগুলো আছে সেই নেগোসিয়েশনগুলো আমরা আলোচনার টেবিলে আনবো। আগামী 1 জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম 20% কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর তাতে ব্রডব্যান্ডে গ্রাহকদের খরচ কমার আশা তার। 1 জুলাই থেকে এই যে আইএসপি এবং আইআইজি পর্যায়ে দাম কমানোর যে 20% দাম কমানোর, বুক ভ্যালু থেকে দাম কমানোর যে উদ্যোগটা বিটিআরসি, সেটা 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে। তো আমরা আশা করি সে মতে বাজারের দামটা কমে আসবে। লাইসেন্স ও পরিষেবা খরচের কারণে ইন্টারনেটের দাম বেশি দাবি করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ভোক্তার নাগালের মধ্যে আনতে কাজ করছে সংস্থাটি। আমরা এখন চেষ্টা করছি, ডিএম এর যেটা ছিল রেস্ট্রিকশনটা আমরা অলরেডি তুলে দিয়েছি, উইথ এন ইন্টেনশন আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এটা ইম্পোজ করব যে মোবাইল অপারেটররা আর কোনো ফাইবার তারা নিজস্ব মালিকানায় থাকতে পারবে না। তো তখন ফাইবারটা হয়ে যাবে টোটালি ডেমোক্রেটাইজ। এটা হচ্ছে একটা বড় অংশ কস্ট কম্পোনেন্টের, আর আমরা ধারণা করি এটা কস্ট রিডাকশনে ভয়ানক সাহায্য করবে। বুধবার বিকেলে প্রায় 40 মিনিটের জন্য সারা দেশে গ্রামীণ ফোনের 4G ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। এর ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি। নাজমুল সাকিব, এখন ঢাকা। রাষ্ট্র সংস্কারে কিছু আমূল পরিবর্তন করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটিও নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। দুপুরে সংসদ ভবনের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে দ্বিমত পোষণ করেছে বাসদ। এছাড়া 72-এর সংবিধানে ক্ষুদ্র জাতিসত্তার অধিকার নিশ্চিতের মতো অসম্পূর্ণ বিষয়গুলোতে আইনি সুরক্ষা দেওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি। সবশেষে ঐক্যমত্য কমিশনের সাথে আরেক দফা আলোচনার কথা বলেন তিনি। একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে। তার জন্যে নির্বাচন ব্যবস্থার যে কিছু সংস্কার, আমরা আমূল সংস্কারের কথা বলি, সেই আমূল সংস্কার যদি নাও হয় তাহলে কিছু সংস্কার যেগুলো করতে হবে যার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হয়। এখানে ভোটাররা নির্বিঘ্নে নিরাপদে এখানে ভোট কেন্দ্রে যেতে পারছে কিনা
সেখানে ভোট দিতে পারছে কিনা, ভোটের ফলাফল তাদের আশানুরূপ হচ্ছে কিনা, যাকে ভোট দিল সেটাই প্রতিনিধিত্ব হচ্ছে কিনা, রিফ্লেক্ট হচ্ছে কিনা, এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ। সকলে মিলে একটা ঐক্যের মধ্য দিয়ে অগ্রসর হতে পারি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদী শাসনের যে শীর্ষ ব্যক্তি তাকে এবং তার অনুসারীদেরকে দেশ থেকে পলায়নে বাধ্য করতে পেরেছি। আগামী শনিবার বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে খুলনায় চলছে বেশ তোড়জোড়। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরে। খুলনা ও বরিশাল বিভাগের প্রতিটি জেলা উপজেলায় চলছে কর্মী সমাবেশ। দুই বিভাগের সমন্বয়ে করা এবারের তারুণ্যের সমাবেশ দেশবাসীর কাছে সর্ববৃহৎ জমায়েতের সাক্ষী হয়ে থাকবে বলে দাবি বিএনপি নেতাদের। তরিকুল ইসলামের প্রতিবেদন। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের পর এবার খুলনায় আয়োজন করা হচ্ছে তারুণ্যের সমাবেশ। নগর জুড়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। কর্মসূচি ঘিরে দিনভর মাইকিং আর বিলবোর্ড টানানো হয়েছে বিভাগ জুড়ে। খুলনা ও বরিশাল বিভাগে উক্ত সমাবেশে দলে দলে যোগ দিন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে 17 মে অনুষ্ঠিত হবে সমাবেশ। খুলনার শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে বিকেল 4টায় সমাবেশ আয়োজনে ব্যস্ত সময় পার করছেন দুই বিভাগের নেতাকর্মীরা। প্রতিদিনই চলছে কর্মী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশ ঘিরে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান ছাত্রনেতারা। খুলনার ইতিহাসে সর্ববৃহৎ একটি তারুণ্যের সমাবেশ আমরা খুলনাবাসী এবং বরিশালবাসী সমন্বয়ে বাংলাদেশের পুরো দেশবাসীকে আমরা উপহার দেব। এই আয়োজনকে স্বাগত জানাচ্ছে নগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে প্রতিদিন প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। বলছেন, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এটি প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনায় উজ্জ্বল স্মারক। এই যে অপশক্তি, এই অপশক্তিকে বিতাড়িত করা যায়, অর্থাৎ মেধাভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি কিন্তু আমরা আকর্ষণীয় করে তোলার জন্যই আমাদের এই ধরনের সমাবেশ। এই যে নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে নতুন প্রজন্মের তাদের মতামত, তাদের ভোট, তাদের পরামর্শকে কাজে লাগিয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক, মানবিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। তরুণদের এই মিলন মেলায় অংশ নিতে ইতিমধ্যে খুলনায় পৌঁছেছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা। খুলনা মহানগরীর আবাসিক হোটেলগুলোতেও অগ্রিম বুকিং দেওয়া শেষ হয়েছে। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে, এমনটি প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। তরিকুল ইসলাম, এখন খুলনা। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই বিভাগে বিভক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছে সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে এই সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা অফিসে অবস্থান করলেও কার্যক্রম বন্ধ রেখেছেন। এতে বাজেট শাখা, আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম শাখা ব্যতীত এনবিআর এর সকল শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। এনবিআর ঐক্য পরিষদ প্ল্যাটফর্ম জানায়, সংস্থাটি এনবিআর সংস্কারকে স্বাগত জানায়, তবে এনবিআর সংস্কার পরামর্শ কমিটির প্রতিবেদন জনসম্মুখে না এনে অধ্যাদেশ জারি করায় ক্ষুব্ধ তারা। অবিলম্বে এটি পুনর্বিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। সারা দেশের মতো চট্টগ্রাম অঞ্চলেও দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে এই কলম বিরতি। এনবিআর ভেঙে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে চলা কলম বিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা গ্রাহকরা। কর্মকর্তারা বলেন, সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে তারা একমত, তবে সংস্কারের নামে রাজস্ব ব্যবস্থা আমলাতান্ত্রিকতার লাল ফিতায় বেঁধে দেওয়া হোক তা কোনোভাবেই কাম্য নয়। এসব সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন বাস্তবায়নের দাবিও জানান তারা। এদিকে কলম বিরতির কারণে প্রতিদিন গড়ে 50 কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে চট্টগ্রাম অঞ্চল। 2016 সালে যাত্রাবাড়িতে 17 বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শামীম, নাজমুল ও জিলকত নামে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা
অর্থদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোহাম্মদ গোলাম কবির। মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সাথে কলেজের একই শ্রেণীতে পড়তেন আসামি মোহাম্মদ শামীম। প্রেমের নামে প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে যায় শামীম, নাজমুল ও জিলকদ। পরে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন তারা। এই ঘটনায় 2 দিন পর 17 মার্চ যাত্রাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা আকলিমা বিলকিস। চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার চালক ও শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। সকাল থেকে এই কর্মবিরতি পালন করে বন্দরে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন শ্রমিকরা। চলমান ধর্মঘটের কারণে ভোর 6টা থেকে চট্টগ্রাম বন্দরে বন্ধ থাকে কন্টেইনার পরিবহন। এতে রপ্তানি পণ্যের শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং ডিপোগামী আমদানি পণ্য ডেলিভারি বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার রাতে প্রাইম মুভার ট্রেইলার চালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ 2 শ্রমিককে সাগরিকায় এলাকায় ধরে নিয়ে মারধর করে সন্ত্রাসীরা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনলে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি। এদিকে শ্রমিক ইউনিয়নের সাথে বন্দর জোনের ডিসির দফায় দফায় বৈঠকেও মেলেনি সুরাহা। যুক্তরাজ্যের নাগরিকত্ব নীতিতে কিয়ার স্টারমার প্রশাসনের কঠোর বার্তায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। তবে নতুন নীতিমালায় ইতোমধ্যে বসবাসকারীদের খুব একটা দুশ্চিন্তার কারণ নেই বলে মনে করছেন অভিবাসন আইন বিশেষজ্ঞরা। প্রয়োজন হলে আইনি লড়াইয়ের সুযোগ থাকবে বলেও মনে করছেন তারা। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদন। ব্রিটেনের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ইস্যু অভিবাসন নীতি। জনমত ও বিরোধীদের অব্যাহত চাপের মুখে অবশেষে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন লেবার সরকার। এরই মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন নতুন ভিসা ও অভিবাসন নীতি। নতুন নীতির আওতায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে যুক্তরাজ্যে অভিবাসীদের কমপক্ষে 10 বছর অপেক্ষা করতে হবে। ফলে আগের নিয়ম অনুযায়ী 5 বছরের পর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের নতুন ঘোষণায় প্রবাসী কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। ধরেন আমি ইনকাম করলাম 25,000 পাউন্ড, একটা কোম্পানিতে আমি পারমিট নিলাম, একটা কোম্পানি কি 10 বছর থাকা সম্ভব? আমার মনে হয় কারো পক্ষে এটা সম্ভব না। এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখের জন্য। যারা ইউকেতে পড়তে আসতে চাচ্ছে বা কাজ করতে চাচ্ছে, তারাও এখন অনেক দ্বিধার মধ্যে আসছে যে তারা অ্যাকচুয়ালি এখানে তাদের আসা উচিত নাকি উচিত না। ইমিগ্রেন্টদের ওরা টুটি চেপে ধরে, ওরা মনে করে যে এই ইমিগ্রেন্টদের কারণেই হয়তো এদেরকে দমন করলে হয়তো তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সরকার ঘোষিত নিয়মে আইএলআর এর সময়সীমা কবে থেকে এবং কাদের জন্য প্রযোজ্য হবে তা নিয়ে প্রশ্ন ছিল অভিবাসন বিশেষজ্ঞদের কাছে। কুয়েশন থেকে যারা অলরেডি চলে আসছেন তারাও কি 10 বছর রুটে পড়বে কিনা? সাধারণত আমাদের এক্সপিরিয়েন্স বলে যে যারা যে রুটে আসছেন, জেনে আসছেন, ওইটাই থাকে। যদি গভর্নমেন্ট এটা চেঞ্জ করে অবশ্যই এটা চ্যালেঞ্জ করা যাবে হাইকোর্টে, যে এটা আসলে লেজিটিমেট এক্সপেকটেশন বলতে একটা জিনিস আছে, লেগেসি কেস বলতে একটা জিনিস আছে। সুতরাং আমার মনে হয় যারা অলরেডি চলে আসছে তারা 5 ইয়ার্স পরে গভর্নমেন্ট একটা টাইম লাইন দিয়ে দিবে যে এত বছরের মধ্যে, বলতে পারে 2020-এর মধ্যে যারা অ্যাপ্লাই করবে সবাই ইনডিফিনিট পাবে। সরকারি তথ্য অনুযায়ী ব্রিটেনে 2023 সালের জুন মাস পর্যন্ত অভিবাসীদের সংখ্যা 9 লাখ ছাড়িয়েছে। এতে বেশ বিপাকে পড়ে সরকার। এছাড়াও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন ইস্যুতে বারবার ব্যর্থতায় জনরোষে পড়ে আরও বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে লেবার সরকার, যার মধ্যে অন্যতম কেয়ার হোমগুলোকে বিদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি না দেওয়ার পাশাপাশি স্থানীয় ও যুক্তরাজ্যে অবস্থানরত কেয়ার কর্মীদের কাজ প্রদানে বাধ্যবাধকতা আরোপ করা। এছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে। নতুন যে রোল আসছে সেটাতে 5.5 পেতে হবে। স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিংকে প্রত্যেকটাতে 5.5, হুইচ ইজ B2 লেভেল ইংলিশ। যারা এই দেশে ইউনিভার্সিটি পড়তে আসছে, যে ইংলিশ লাগে এই ইংলিশটা লাগবে। এখন আপনি যে কোনো স্কিল ওয়ার্কারে আসেন, একজন ব্রিকলেয়ার আসতে গেলেও B2 ইংলিশ লাগবে। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন ক্ষমতাসীন লেবার পার্টির ভিত নড়িয়ে দেয়, যেখানে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে 1641টি আসনের মধ্যে 670টির বেশি স্থানীয় কাউন্সিল আসন এবং প্রথমবারের মতো 2টি মেয়র পদ পায়। বিপরীতে লেবার পার্টি পেয়েছে মাত্র 98টি আসন। অথচ মাত্র 10 মাস আগে জাতীয় নির্বাচনে 650টি আসনের লড়াইয়ে 412টি আসনে ভূমিদশ জয় নিয়ে ক্ষমতার মসনদে বসে লেবার পার্টি। সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রিয়তা বাড়াতেই অভিবাসন ইস্যুতে সরকারের এই কঠোর পদক্ষেপ। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।
বৈঠক যাই সাথে এক্সপার্ট চাই না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। যুদ্ধবিরতি ইস্যুতে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন। 2022 সালের পর এটি দুই দেশের প্রতিনিধিদের প্রথম সরাসরি বৈঠক। তবে বৈঠকে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার না থাকার খবরে আলোচনায় যোগ দিচ্ছেন না জেলেনস্কি ও ট্রাম্পও। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকছেন ট্রাম্পের 2 জন বিশেষ দূত ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাহানারা ভূঁইয়া প্রতিবেদন। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি যেন হয়েও হচ্ছে না। নানা অজুহাতে ঝুলে যাচ্ছে 3 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনায় বসার কথা রয়েছে। 2022 সালের পর এই প্রথম প্রতিদ্বন্দ্বী 2 দেশ মুখোমুখি কোনো বৈঠকে বসতে যাচ্ছে। তবে আশা দেখিয়েও এবারের বৈঠকে যোগ দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার রাতে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়া রুশ প্রতিনিধিদের তালিকা প্রকাশ করে ক্রেমলিন, যেখানে ছিল না পুতিনের নাম। এ থেকে নিশ্চিত হওয়া যায় পুতিনের যুদ্ধবিরতি আলোচনায় অংশ না নেয়ার বিষয়টি। পুতিন না আসলেও তার প্রতিনিধিত্ব করবেন তারই উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি ও ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন। পুতিন বৈঠকে যোগ না দেওয়ার খবরে একই পথে হেঁটেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। আগেই জানিয়েছিলেন পুতিন তুরস্কের বৈঠকে যোগ দিলেই কেবল সেখানে যাবেন তিনি। তবে শেষ পর্যন্ত পুতিন সেখানে না যাওয়ায় পিছিয়ে যান জেলেনস্কি। Хто прибуде від Росії, тоді буду визначати, які кроки варто робити Україні. Сигнали від них в медіа поки непереконливі. Але ми এদিকে তুরস্কে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনার অংশ নেওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। তবে পুতিনের ওই বৈঠকে অংশ না নেওয়ার খবরে ট্রাম্পও সেখানে যোগ দেবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও কিথ ক্যালগ বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকার কথা রয়েছে। এছাড়াও ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ইতোমধ্যেই তুরস্কে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনিও রুশ ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় যোগ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর মাসখানেক পর তুরস্কের 2 দেশের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক হয়। তবে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছিল তাদের সে বৈঠক। এরপরই ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠায় রাশিয়া। তবে এবারের বৈঠকে চিরবৈরী 2 দেশের অস্ত্রবিরতিতে পৌঁছানোর সম্ভাবনা আসলে কতটা, এ নিয়ে এক বিশ্লেষণ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN, যেখানে বলা হয় রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে। এছাড়াও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন শর্তহীন যুদ্ধবিরতি আলোচনার সফলতার মুখ দেখবে না। কিয়েভের পক্ষ থেকেও জানানো হয় এবারের বৈঠকে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি হবে না। তবে বৈঠক নিয়ে বেশ আশাবাদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। দোহায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই বুধবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন 84 জন। ইসরায়েলের এমন কার্যক্রম যুদ্ধবিরতিতে নেতানিয়াহুর অনীহার বিষয়টি ইঙ্গিত করছে বলে দাবি কাতারের প্রধানমন্ত্রীর। ইসরায়েলকে বাইপাস করে মধ্যপ্রাচ্য সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে 77 বছরের সম্পর্ক শেষ হয়ে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাফিয়ারমান মননের প্রতিবেদন। চিকিৎসক, রোগী ও স্বজনদের পায়চারিতে ব্যস্ত ছিল খান ইউনুসের ইউরোপীয় হাসপাতাল। হঠাৎই ছুটে আসে মিসাইল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে ফিলিস্তিনিদের দেহ। নিমিষেই মৃত্যুপুরীতে পরিণত হয় হাসপাতাল। ইসরায়েলের দাবি হাসপাতালের নিচে বাংকারে লুকিয়েছিলেন হামাসের শীর্ষ নেতারা। যদিও বেসামরিক স্থাপনাকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। এমন 9টি মিসাইল আঘাত এনেছে পুরো হাসপাতাল কমপ্লেক্সে। বুধবার দিনভর হামলায় গাজায় নিহতের সংখ্যা শতক ছুঁই, যার মধ্যে অর্ধশতাধিক ফিলিস্তিনি উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দা। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় শর্ট নোটিসে আল শিফা হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়। বাধ্য হয়ে শতাধিক রোগীকে তড়িঘড়ি করে সরিয়ে নেন চিকিৎসকেরা। ليس لنا الا الله ولا حول ولا قوه الا بالله إنا نشكو ضعفنا الا نشكو ضعفنا الا لله وحسبنا الله ونعم الوكيل في كل من تخاذل وقصر معنا. مش عارفين ناس عندها بتر، ناس عندها اليوم لها عمليات، مش عارفين ايش نعمل. ايه الذنب لا مؤاخذه الناس المدنيه اللي زينا. মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে গেলেও ইসরায়েলকে তালিকা থেকে বাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গুঞ্জন রয়েছে নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার বিশ্লেষণ বলছে এর মাধ্যমে শেষ হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের 77 বছরের সম্পর্ক।
আনাদুলু এজেন্সির প্রতিবেদন বলছে, গেল কয়েকদিনে বেশ কয়েকবার নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ সময় যুদ্ধবিরতি আলোচনায় নমনীয় হবার অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় বাড়ানো হয়েছে অভিযানের তীব্রতা। এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি বিলম্বিত হবার জন্য ইসরায়েলের পাশাপাশি হামাসকেও দায়ী করেছেন তিনি। দোহায় দুপক্ষের মধ্যে চলছে যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা। এর মধ্যেই গাজায় সিরিজ হামলার মাধ্যমে যুদ্ধবিরতিতে ইসরায়েল অনীহা দেখিয়েছে বলে অভিযোগ আল থানির। Going after senior Hamas leader doesn't mean killing 70 people just as a collateral damage, which has just been the justification for the last year and a half. We cannot reach a deal when we have two different, a fundamental difference between the two parties. গাজায় সাময়িক ত্রাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া, চীন ও যুক্তরাজ্য। এর বদলে দেশগুলো 2 মাসব্যাপী সীমান্ত ব্লকেট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্টের দাবি, গাজায় মানবিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। Dès novembre 2023, nous organisons la première conférence humanitaire pour Gaza à Paris, le 11 novembre 2023. Et nous nous sommes battus sans relâche pour arrêter ce conflit. Et aujourd'hui, এদিকে নাকবা দিবস বা বিপর্যয়ের ৭৭তম বর্ষপূর্তি পালিত হয়েছে পশ্চিম তীরে। ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল প্রতিষ্ঠার মাধ্যমে নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হয়। রামাল্লা সহ বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে আয়োজন করা হয় র্যালি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। আইপিএলে ৬ কোটি রুপিতে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের দেয়া এই খবরে ফিজ ভক্তদের উল্লাসের কমতি নেই, কারণ বাংলাদেশি হিসেবে রেকর্ড অর্থে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ফ্রিজ। তবে বাস্তবতা আসলে কি? আইপিএলের নিয়ম অনুযায়ী কত টাকা পাবেন কাটার মাস্টার? জানাবেন তাসওয়ার নাফি। ভারত পাকিস্তান সংঘাতে কপাল খুলেছে মুস্তাফিজুর রহমানের। আইপিএলের শেষ মুহূর্তে দল পেলেন কাটার মাস্টার। বুধবার দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে বাংলাদেশি বাঁহাতি পেসারকে নিয়েছে তারা। এই চুক্তির আর্থিক দিকটিও বেশ চমক জাগানিয়া। এক মৌসুমের জন্য মুস্তাফিজের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৬ কোটি রুপি। তবে প্রশ্ন উঠেছে, মাত্র 3টি লিগ ম্যাচ বাকি থাকতে আইপিএলে ডাক পাওয়া মুস্তাফিজ কি পুরো ৬ কোটি রুপি পাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজলে কিছুটা হতাশই হতে পারেন ফিজ ভক্তরা, কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী চুক্তির সম্পূর্ণ অর্থ কোনো বদলি খেলোয়াড় পান না। আইপিএল নীতিমালা অনুযায়ী বদলি ক্রিকেটারদের পারিশ্রমিক মূল চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থের চেয়ে বেশি হতে পারে না, এবং তার দলে যুক্ত হওয়ার আগে যতগুলো ম্যাচ হয়ে গেছে সেই অনুপাতে অর্থ কেটে রাখা হয়। অর্থাৎ মুস্তাফিজ পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলেও তিনি খেলতে পারবেন কেবল শেষের কয়েকটি ম্যাচ। তাই তার আয় নির্ধারিত হবে ম্যাচ অনুপাতে। তবে এতটুকু বলা যায়, আইপিএলের ইতিহাসে এটাই বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। এছাড়া দিল্লি চাইলেই বাঁহাতি পেসারকে পরের সিজনের জন্য রিটেন করতে পারবে না, কারণ আইপিএলের সাময়িক পরিবর্তন হওয়া ক্রিকেটারকে ধরে রাখতে পারে না ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ পর্যন্ত মুস্তাফিজ আদৌ আইপিএল খেলতে পারবেন কিনা সেটাও এখনও নিশ্চিত নয়। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে শারজাতে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবেন। এই সিরিজ চলাকালেই দিল্লি খেলবে তাদের পরবর্তী 3টি ম্যাচ। তবে প্লে অফে ওঠার সম্ভাবনাও আছে দলটির, তাই মুস্তাফিজকে এখনই দলে পেতে আগ্রহী দিল্লি ক্যাপিটালস। তাসওয়ার নাফি, এখন। এদিকে পাকিস্তান সুপার লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে সাকিবকে দল ফিরিয়েছে লাহোর কালান্দার্স। ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছে পিএসএল এর আসর, যদিও 17 মে থেকে আবারও মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে মুহূর্তে ঝুঁকির কথা মাথায় রেখে অনেকে বিদেশি ক্রিকেটাররাই অনীহা প্রকাশ করছেন না খেলার, যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরায় পড়েছে পিএসএল। গুঞ্জন আছে বিদেশি ক্রিকেটার আনতে আবারও প্লেয়ার্স ড্রাফট করতে পারে ম্যানেজমেন্ট কমিটি। এদিকে আসরটিতে এর আগে মোট 14টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান, যার অভিষেক হয়েছিল 2016 সালে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ 16 মাস পর মাঠে ফিরবে টাইগারদের সাবেক অধিনায়ক। যদিও এই আসরে খেলতে বিসিবির
অনাপত্তিপত্র লাগবে সাকিবের। এনওসি পেলেই খেলার সুযোগ পাবেন তিনি। শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। এখনো কাকরাইলের সড়ক ছাড়েনি জগন্নাথের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা ছাত্রদলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক, সোহরাওয়ার্দীতে উচ্ছেদ অভিযান। ইশরাককে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার সমর্থকদের টানা দ্বিতীয় দিন বিক্ষোভ, মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ফ্যাসিবাদকে বৈধতা দেয়া গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলাকে মব সন্ত্রাস বলা হচ্ছে, মন্তব্য প্রেস সচিবের। চাকরিচ্যুতির দায় মালিকদের। স্টুডেন্টরা যদি বলে ওই টিভি স্টেশনে যে ভাই উনি কিন্তু আমাদেরকে সন্ত্রাসী বলছে, তখন আবার অনেকে বলে যে মব এদের পিছনে সাংবাদিকদের এগেইনস্টে লেগে গেছে। এবং ইন্টারনেটের দাম না কমানোয় মোবাইল অপারেটরগুলোর ওপর ক্ষুব্ধ সরকার, সুবিধা প্রত্যাহার সহ কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।